স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। নিজেরা কাদা ছোড়াছুড়ি মারামারি ও কাটাকাটি করলে বিপন্ন হবে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব, এমন সতর্ক বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, পিলখানা ট্র্যাজেডি সম্পূর্ণই তৎকালীন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। একে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা মঙ্গলজনক হবে না। আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত যাবে সেনাবাহিনী। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। নিজেকে সেই বর্বরতার সাক্ষী হিসেবে তুলে ধরেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেননি। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ অফিসারদের স্মরণে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে পিলখানা হত্যাকাণ্ড ছাড়াও সেনাপ্রধান কথা বলেন দেশের নিরাপত্তা, নির্বাচন প্রস্তুতি এবং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনীর অবস্থান নিয়ে। দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। সেনাপ্রধান বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এসব সংস্থা কার্যকর থাকায় এত বছর স্থিতিশীল রয়েছে বাংলাদেশ। এই বাহিনীগুলোকে আন্ডারমাইন না করতে সতর্ক করেন তিনি। অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সেনাপ্রধান। স্পষ্ট করেন বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. For last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি কারো কারো বিদ্বেষের কারণ খুঁজে পাননি বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স
যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি জনগণের রাজনীতি করে বলেই নির্বাচন চায়, আর এই চাওয়ায় যারা সমালোচনা করছেন তারা কারা, কেন সমালোচনা করছেন এবং নির্বাচন দেরি হলে কারা লাভবান হবেন, এসব প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরিয়ে আনতে হলে দেশে স্থিতিশীলতা আনা প্রয়োজন, কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু কিছু লোকের বক্তব্যে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ যে নিরপেক্ষতা আশা করে তারা যেন সেই নিরপেক্ষতাই বজায় রাখে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে দেশ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় দলীয় ঐক্য ধরে রাখার উপর জোর দেন তারেক রহমান। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পক্ষপাত মুক্ত থেকে শক্ত হাতে দেশ পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নির্বাচন না দিয়ে নানা প্রশ্ন তুলে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভা। স্মরণসভায় শোক প্রকাশ করে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন নিহতের পরিবারের সদস্য ও তৎকালীন সেনা কর্মকর্তা। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, তখন তিনি শাহাদাত বরণ করেন। আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আছি, ঢুকতে যায় না, বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন বিএনপি নেতারা। বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিএনপি মহাসচিব বলেন, দেশের শত্রুরা আওয়ামী লীগের সাথে যোগ সাজসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন? আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন, সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালনা করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। বিএনপি মহাসচিবের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি নষ্টে অপপ্রচার চালানো হচ্ছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়ন হয়নি। রাজপথে থেকে দেশের জন্য বেশি ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নতুন রাজনৈতিক দলের হাল ধরতে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পরে সংবাদ সম্মেলনে নাহিদ জানান তার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর পাশাপাশি অন্যান্য কমিটি থেকেও পদত্যাগ করেছেন। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এছাড়াও এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। নাহিদের আশা, উপদেষ্টার দায়িত্বে থেকে যেসব কাজ করেছেন তার ফল জনগণ পাবে এবং তাকে মূল্যায়ন করবে। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। তিনি জানান, আরও কেউ যদি রাজনৈতিক দলে অংশ নিতে চান তারাও সরকার থেকে পদত্যাগ করবেন। আমাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। নতুন দলের আহ্বায়ক হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করতে হবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিজন কুমার দাস, ডিভিসি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই নাম, নেতৃত্ব ও কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনী প্রতীক কী হবে সেটি এখন প্রকাশ করা নাও হতে পারে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এদিকে নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে নতুন দলটি। এতদিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে 6টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে 100 থেকে 150। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়। কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে, বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তাহলে বেশ মুশকিল, কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, আইনে এরকম কিছু বলা নাই। এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। কাল সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে উপাচার্য ডক্টর প্রফেসর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে গিয়েছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠক করছিলেন উপাচার্য। দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা বেরিয়ে এসে তীব্র প্রতিবাদ করেন। এরপর ফিরে যান শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ সহ 6টি দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবি করে ভিসিকে 2 দিন অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে ভিসির পদত্যাগ সহ 6 দফার আন্দোলনে যায় তারা। কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ করে কাল সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কি? হল বন্ধের বিষয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। এখন যে বলা যায় যে অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে, বিশেষ করে যে বিশ্ববিদ্যালয় যে 99তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত হয়েছে যে সার্বিক নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য যে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে সেই সঙ্গে হলসার নির্দেশ দিয়েছে। এই ঘোষণার পর থেকে কিন্তু এই দুর্বার বাংলার পাদদেশ থেকেই যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল প্রতিবাদ হিসেবে, সেই কারণে এখানে কিন্তু দেখেছি যে এখনো কিন্তু সেই স্থানটা শিক্ষা দেখতে পাচ্ছি। তবে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে আন্দোলনরত শিক্ষার্থী। তাদের যে দাবি, যেটা যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন ঘোষণা রয়েছেন। এবং এখানটায় থাকছে যে দুপুরবেলায় যে ঘটনাটা ঘটেছে, পুনরায় যখন উপাচার্যের বাসভবনে 2য় দফা তারা, তখন কিন্তু যে শিক্ষার্থী বলতে যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যে শিক্ষকদের সঙ্গে বাক বিতরণটা হয়, পরবর্তীতে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সেই সিন্ডিকেট সভায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং দেখেছি যে বিভিন্ন স্থানে যে হলগুলো রয়েছে, সেই হলগুলোতে সামনে বা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী। তারা হয়তো বা জড়ো হচ্ছেন, জড়ো হওয়ার পরবর্তীতে যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়ন করবেন। এবং এখানটায় থাকছে যে 6 দফা যে দাবি রয়েছে, তার মধ্যে 6 দফার ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ করে সেটা প্রাধান্য রয়েছে। এবং বলা যায় যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে প্রশাসনের পক্ষ থেকে যে এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা নিষিদ্ধ ঘোষণা করে, কিন্তু তাদের দাবি থাকে যে যেভাবে ঘোষণা করা হয়েছে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা যেটা থাকে যে পুনরায় ফিরে না আসতে পারে, এমন একটা দাবি কিন্তু তাদের এই 6 দফা দাবির মধ্যে রয়েছে। এবং উপাচার্য, উপ উপাচার্য সহ যে ছাত্র বিষয় পরিচালক সহ 3 জনের পদত্যাগ সহ যে 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়নে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং এখানটায় থাকছে যে সর্বশেষ যে প্রধান উপদেষ্টার বরাবরও কিন্তু তারা স্মারকলিপি দিয়েছেন। এবং এখান থেকে পরবর্তীতে তারা ঘোষণা করেছিলেন যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রম যেগুলো রয়েছে আন্দোলন কার্যক্রম সে চালিয়ে যাবেন। যার কারণে যে কোনো অবস্থা যে শান্ত অবস্থা সেটা কিন্তু আসছে না। ক্রমান্বয়ে যে এই আন্দোলনকে কেন্দ্র করে বা এই শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী 6 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু ক্রমান্বয়ে দেখছি যে আসলে উত্তালি হচ্ছে যে ক্যাম্পাস। এবং যার কারণে যে এখানটায় যে থাকছে যে শিক্ষার্থীদের যে দাবি যেটা, সেটা যে তারা 6 দফা দাবি যে কোনো মূল্যে হোক না তারা এটা বাস্তবায়ন করবে এবং আন্দোলনের মধ্য দিয়ে তার দাবি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়েছেন 2 পুলিশ সদস্য। পরে আটক করা হয় চক্রের 3 সদস্যকে। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাস থেকে লুট হয়েছে প্রায় 1.5 লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। সোমবার রাতে চট্টগ্রামের ডবলমোরিং এলাকার প্রতিষ্ঠান বাংলা ক্যাটে 8 লাখ টাকা চুরি হয়। গ্রিল কেটে চুরিতে অংশ নেয় 7 থেকে 8 জন। এই ঘটনার পর মঙ্গলবার নগরীর বারিক বিল্ডিং এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় ডাকাতরা। ছুরিকাঘাতে আহত হন 2 উপপরিদর্শক। এ ঘটনায় আটক হয়েছে চক্রের 3 সদস্য। উদ্ধার হয়েছে ছিনতাইয়ের নানা সরঞ্জাম। ধস্তাধস্তির সময় মনে হয় ওদেরও একজন ইনজুর্ড হয়, আসামিদের, ডাকাতদের। এবং আমাদের সাব ইন্সপেক্টর 2 জন জামিল খুব বেশি ইনজুর্ড হয়, হাতে স্টেপ লাগে, কান কেটে গেছে ডাকাতদের কবে। এদিকে ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে গাছ ফেলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতি হয়। লুট হয় প্রায় 1.5 লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার। ময়মনসিংহ থেকে নাটোর যাওয়ার পথে ডাকাতের কবলে পড়ে বাসগুলো।
এছাড়া নরসিংদীর রায়পুরায় মহাসড়কে ডাকাতিতে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র ও নগদ অর্থ জব্দ করা হয়। ২৪ ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এই ডাকাতি কার্যে অংশগ্রহণ করেছিল সে ৩ জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং নগদ টাকা মিসিং হয়েছিল সেই ২টি মোবাইল আমরা কিন্তু ইতোমধ্যে উদ্ধার করতে সমর্থ হয়েছি। ২১শে ফেব্রুয়ারি ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরায় মাইক্রোবাস ও প্রাইভেট কারে ডাকাতির সময় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট হয়। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে বইমেলায় এসেছে জুলাইয়ের অসংখ্য বই। আন্দোলনের গল্পে লিখিত বইয়ের জন্য মেলা জুড়ে তরুণ পাঠকদের মাঝে দেখা যায় আলাদা আগ্রহ। অভ্যুত্থানের প্রতিচ্ছবি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় লেখক ও সংশ্লিষ্টদের। আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। স্বাধীনতাকামী বাঙালির প্রাণের স্পন্দনকে এভাবেই মূর্ত করেছিলেন কথাসাহিত্যিক জহির রায়হান। জুলাইয়ের গণবিপ্লবে যে উক্তি পায় নতুন এক নাম। ফাগুনের অমর ২১শে বইমেলায় দ্বিগুণ হয়েই ফিরে এসেছে বিপ্লবের নায়ক আবু সাইদ মুগ্ধরা। মেলা প্রাঙ্গণ জুড়ে তাঁদেরই স্মৃতিচিহ্ন। সত্য ইতিহাস ও আত্মত্যাগের গল্পগুলো ঠাঁই পেয়েছে বইয়ের মলাটেও। আর তাই সর্বস্তরের পাঠকের আগ্রহের প্রথম সারিতে ২৪শের গণঅভ্যুত্থানের বই। মানুষের খুব বেশি আগ্রহ রয়েছে জুলাইয়ের ব্যাপারে এবং জুলাইয়ের বইয়ের ব্যাপারে। অন্যান্য বইও কিনবো, পাশাপাশি জুলাই বিপ্লবের বইয়েরও খুব একটা আগ্রহ আছে। তরুণ প্রজন্মদের অবশ্যই উচিত বইগুলো পড়া। আমি অনেক ধরনের বই কিনতে চাই, ভূতের বইও কিনতে চাই, আবার আবসার মুগ্ধদের বইও কিনতে চাই। সংগ্রামে দ্রোহে অনুপ্রেরণা জোগানো ২৪শের ইতিহাসকে বইয়ে স্থান দিতে পেরে আনন্দিত লেখক প্রকাশকেরাও। তরুণ প্রজন্মের ব্যাপকভাবে সাড়া পাচ্ছে, তার কারণ তারা তো তরুণ, আন্দোলন করলো, এখন তাদেরও মনে হচ্ছে যে দেখি আমার কথা কোথাও লেখা আছে কিনা। জুলাই আমাদের কাছে ওরকম সবসময় আসলে স্মরণীয় হয়ে থাকবে, আর যত বেশি মনে পড়বে তত বেশি আমরা, আমার মনে হয় যে উজ্জীবিত হব। ফাগুনের আগুন রঙা সাজ আর রক্তরঙা জুলাইয়ের বিপ্লব দুয়ে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে অমর ২১শে বইমেলার এবারের প্রান্তরে। জুলাই বিপ্লবকে ধারণ করে বইমেলায় মোড়ক উন্মোচিত বইয়ের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ১৫০ শতাধিক। বাস্তবে অবলিখিত এই ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে লেখক ও প্রকাশকদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষজন। আতিক মেজবালগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।